নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল অবশেষে জয়ের হ্যাট্রিক কমপ্লিট করলো অস্কার ব্রুজনের আমলে। দীর্ঘদিন ধরে আইএসএল খেললেও ব্যাক টু ব্যাক ম্যাচ হয়তো জিতেছিল, কিন্তু জয়ের হ্যাট্রিক ইস্ট বেঙ্গল করতে পারেনি। সেই কাজটাই কিন্তু করে দেখিয়েছে ইস্ট বেঙ্গলের প্লেয়াররা। তার সাথে সাথে মেসি বাউলি কি জিনিস সেটা কিন্তু দেখিয়ে দিল পুরো ম্যাচ জুড়ে। অবশেষে মেসি গোল পেয়েছে, শুধু গোল নয়, পুরো ম্যাচ জুড়ে তার যে ডমিনেশন সেটা কিন্তু তাকে অন্য প্লেয়ারদের থেকে আলাদা করে তুলেছে। তো সেই মেসি বাউলির গোলটাকে নিয়ে কথা বলার সাথে সাথে ডেভিডের কিন্তু গোলটা চুরি হয়ে গেল। সুপার সাব ডেভিডের ইম্প্যাক্ট কতটা ছিল সেই নিয়ে কথা বলবো, এবং লালচং নুঙ্গাকে নিয়ে অবশ্যই কথা বলতে হবে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে টেলিগ্রামে জয়েন হতে পারো। এছাড়া ফার্স্ট কমেন্টেও আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যেও। তো আমরা যদি পুরো ম্যাচ জুড়ে কথা বলি, ইস্ট বেঙ্গল কালকে একটা ব্যাড লাক ছিল প্রথম বলতে গেলে 65 মিনিট পর্যন্ত। কারণ প্রথম 65 মিনিট ইস্ট বেঙ্গলকে দেখে মনে হচ্ছিল যে আজকে হয়তো দিন নয়, কারণ যেরকমভাবে সুযোগগুলোকে একের পর এক মিস করছিল। 65 মিনিট থেকে 85 মিনিট পর্যন্ত ইস্ট বেঙ্গল প্রচুর অ্যাটাক করেছে। তখন দেখে মনে হচ্ছিল যে এত অ্যাটাক করছে, ভাগ্যদেবতা কি সহায় হবে না। তো অবশেষে গোলটা এলো সেই 86 মিনিটের মাথায়, তারপর একদম ম্যাচের শেষের দিকে মেসি বাউলির ফিনিশিং। তো আমরা যদি প্রথমে মেসি বাউলিকে নিয়ে কথা বলি, তো মেসি কিন্তু কালকে দারুণ পারফরমেন্স করেছে। ফার্স্ট হাফে মেসি কিন্তু একটা নিশু কুমার ভালো বল দিয়েছিল, সেখান থেকে কিন্তু একাই বলটা নিয়ে রান করেছিল, কিন্তু শট করলেও অন টার্গেট শটটা ছিল না। কিন্তু তারপরেও মেসি কিন্তু ছেড়ে দেয়নি। মেসি পর দুটো আরও অ্যাটাক তৈরি করেছিল, ডিমির সঙ্গে একটা পেয়ার আপ করেছিল, একটা মহেশের সঙ্গে করেছিল, কিন্তু সেখান থেকেও কাজের কাজ কিছু হয়নি। এবং ফার্স্ট হাফে একটা সুন্দর কর্নার ছিল নিশুকুর, সেখান থেকে কিন্তু মেসি একদম ফ্রি হেডার রেখেছিল, কিন্তু সেই ফ্রি হেডারটাও অন টার্গেট যায়নি। আরও একটা ক্ষেত্রে শট রেখেছিল, কিন্তু সেই শটটাও ডিফ্লেক্ট হয়ে যায়, সেক্ষেত্রেও গোল হয়নি। এবং একটা ক্ষেত্রে তো যেটা মানে গোল্ডেন অপরচুনিটি ছিল, সেখান থেকেও মিস হয়েছে। প্রথমে অ্যালেক্স হাজি শট ব্লক করেছিল, সেকেন্ড শট বাঁ পায়ে কিন্তু দারুণ একটা পিন পয়েন্ট ক্রসের মতন বল রেখেছিল, কিন্তু সেখান থেকেও গিয়ে বল পোস্টে লেগে ফিরে আসে। সেখান থেকে ওটা গোল হয়ে যাওয়ার মতন অবস্থা, কিন্তু এতটাই অবস্থা খারাপ ছিল, কালকে ব্যাড লাক চলছিল, সেখান থেকে ওই শটটাও পোস্টে লেগে ফিরে এসেছিল। তারপরেও কিন্তু সেকেন্ড হাফে মেসি আরও দুটো ভালো চান্স ক্রিয়েট করেছে। সেকেন্ড হাফেও আরও একটা ভালো হেডার রেখেছিল, আরও একটা কিন্তু ভালো ক্রস রেখেছিল ডিমির উদ্দেশ্যে, কিন্তু ডিমি সেখান থেকে মিট করতে পারেনি। তো পুরো ম্যাচ জুড়ে কিন্তু কালকে ইম্প্যাক্ট রেখেছিল মেসি বাউলি। এবং টোটাল যদি মেসির শট নিয়ে কথা বলা যায়, কালকে কিন্তু মেসি টোটাল 7টা শট রেখেছে। তো একটা প্লেয়ার 7টা শট রাখছে, একটা পোস্টে লেগে ফিরে আসছে, আরও একটা গোল হচ্ছে। তো পুরো ম্যাচ কিন্তু কালকে মেসি কন্ট্রোল করেছিল, এবং মেসির যে একটা অন্যতম সেরা চ্যালেঞ্জ হয়েছিল হায়দ্রাবাদের জন্য, সেটা কিন্তু বোঝাই গিয়েছিল। এবং অবশ্যই মেসির ভালো পারফরমেন্সের জন্য মেসি কিন্তু কালকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। এবং মেসির যে গোলটা, সেই গোলটারও প্রশংসা করতে হয়। প্রথমে কিন্তু একটা আয়ুষ ক্রস করেছিল, সেই জায়গা থেকে সাউল বল উড়িয়ে দেয়, এবং সেখান থেকে মেসির যেটা পজিশান ছিল একদম সুন্দর জায়গায় বল পজিশান, ফার্স্ট টাচটা খুব ভালো ছিল। তারপর তার যে রান, এবং দুদিকে দুজন প্লেয়ার, একদিকে জেসিন ছিল, অপরদিকে ডেভিড ছিল, যে কোনো প্লেয়ারকে দিয়েও গোল করানো যেত। কিন্তু এমন একটা পজিশানে মেসি যখন চলে গিয়েছিল, সেই জায়গা থেকে অপোজিট দিকে হায়দ্রাবাদের প্লেয়াররাও এসে সুন্দর ব্লক ডেভিডকে করে দিয়েছিল। হ্যাঁ, জেসিন ফ্রি ছিল, কিন্তু জেসিনকে বল দিলেও একটা সমস্যা ছিল, সেখানে কিন্তু আর্শদীপ ব্লক করে দিয়েছিল। তো সেই জায়গা থেকে মেসি নিজে দায়িত্ব নিয়ে যে ফিনিশিংটা করেছিল, এক কথায় অসাধারণ গোল কিন্তু মেসির ছিল। আর কালকে যারা মাঠে গেছো তো ফাটিয়ে এনজয় করেছো, অনেকে মাঠে গেছো, কালকে আমাকে ভিডিও বা ফটো শেয়ার করেছো, আমার তো খুবই ভালো লাগলো। এইভাবেই তোমরা আরও বেশি মাঠে যাও, টিমকে সাপোর্ট করো। খারাপ সময়েও পাশে থাকতে হবে, ভালো সময়েও পাশে থাকতে হবে, তবেই তো প্রকৃত সমর্থক। এবং আরও একটা যে গোল ইস্টবেঙ্গল করেছে, সেই গোলটার ক্ষেত্রে কিন্তু সেলিসের প্রশংসা করতে হয়। সেলিস নামার পর তো আলাদাই ইম্প্যাক্ট, দুবার কিন্তু মানে গিয়ে ভালো করে ডুয়েল উইন করলো, সেখান থেকে গিয়ে অ্যাটাক তৈরি করলো, এবং যে ক্রসটা করে কর্নার থেকে যে ক্রসটা রেখেছিল দারুণ কিন্তু ছিল। সেখানে শুধুমাত্র কোনো প্লেয়ারের টোকা দেওয়াটা কাজ ছিল, সেই টোকাটা কিন্তু দিয়ে দিয়েছিল ডেভিড। মাথার পিছনের দিকের অংশে কিন্তু ডেভিডের লেগেছিল, কিন্তু যেটা ব্যাপার হয়ে গেল, সেখানে মনাজ মোহাম্মদ তার গায়ে বল লাগলো এবং ডিফ্লেক্ট হয়ে গোল
গোল হলো। হ্যাঁ, ওন গোল দেওয়া হয়েছে, কিন্তু ডেভিডের যে জায়গাতে ডেভিড গিয়ে পৌঁছেছিল, একদম ফ্রি হেডার ডেভিড গিয়ে করেছিল, এবং তার যেটা পজিশন সেন্স, তার যে হেডিং কোয়ালিটি, সেটা কিন্তু অবশ্যই প্রশংসা করতে হয়। গোলটা হয়তো তার নামের পাশে নেই, কিন্তু কিছু করার নেই, তবুও তার যে ইম্প্যাক্ট ছিল সেটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল। এবং অবশ্যই দুটো গোলই ভালো হয়েছে, আরও অনেক গোলের চান্স ক্রিয়েট হয়েছে, সেখান থেকেও যদি গোল আসতো অনেক ভালো হতো। সবথেকে ভালো যেটা লাগার জায়গা সেটা হচ্ছে দুটো শট অন টার্গেট এবং দুটো গোল ইস্টবেঙ্গল, এটা কিন্তু একটা আলাদাই রেকর্ড। এবং তার সাথে সাথে ইস্টবেঙ্গল কিন্তু ক্লিন শিট রেখেছে, অনেক দিন বাদে ইস্টবেঙ্গল ক্লিন শিট রাখতে পেরেছে। লাস্ট দুটো ম্যাচেও তিনটে করে গোল করলেও গোল হজম করতে হয়েছিল। তো প্রভসুগান সিং গিল দুটো কিন্তু ভালো সেভ করেছিল। কোরিয়ার যেটা শট সেটা কিন্তু পোস্টে লেগেছিল, তা না হলে কিন্তু সেখান থেকে গোল হয়ে যেত। ফ্রি কিকটা কোরিয়ার দারুণ ছিল। তারপরও কোরিয়া বা আলবা তারাও কিন্তু হাই প্রেস করেছিল, সেখানেও কিন্তু গিল আটকেছিল। টোটাল 4টে শট অন টার্গেট থাকলেও গোল তারা তুলতে পারেনি। তো অবশ্যই গিলেরও প্রশংসা করতে হয়। এবং তার সাথে সাথে ইস্ট বেঙ্গলের এখন একজন প্লেয়ার, তো তাকে কার্ড বাবা বলা যেতে পারে, সেটা আর অন্য কেউ নয়, লালচং নুঙ্গা। আমরা এর আগে প্রণয় হালদারকে প্রণয় হলুদ হালদার বলতাম, দীপক তাংড়িকে দীপক ইয়েলো তাংড়ি বলতাম। তার সাথে সাথে লালচং নুঙ্গাও কিন্তু একজন কাট প্রোন প্লেয়ার, সেটা আমরা প্রতি ম্যাচেই দেখতে পাচ্ছি। এই সিজনে লাল বেশিরভাগ ম্যাচই কিন্তু কাট সমস্যার কারণে মিস করেছে। 3টে রেড কার্ড মানে বুঝতে পারছো, 3টে রেড কার্ডে দলকে তো ভুগিয়েছে, তারপরের ম্যাচগুলোতেও সাসপেনশনের কারণে ভুগিয়েছে, এবং কালকের ম্যাচেও 3টে ইয়েলো কার্ডে ছিল, এবং তার সাথে সাথে আরও একটা তার ইয়েলো কার্ড হয়ে গিয়ে চতুর্থ ইয়েলো কার্ড, এবং পরবর্তী ম্যাচ সে আবারও সাসপেন্ড। বেঙ্গালুরু ম্যাচে লালচং নুঙ্গার সার্ভিস ইস্ট বেঙ্গল পাচ্ছে না, তো লালকেও একটুখানি এবার বুঝতে হবে, একটুখানি মাথা ঠান্ডা করতে হবে। হ্যাঁ, বাচ্চা ছেলে, সব কিছু ঠিক আছে, কিন্তু একটুখানি বুঝতে হবে যে আমার জন্য দলের সমস্যা হচ্ছে, আমাকে একটু মাথা ঠান্ডা করে খেলতে হবে। কাট সমস্যা জন্য তো সে পরের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারবে না, মিস করছে, সেটা তো খারাপ লাগার জায়গা। কারণ লাল অন্যান্য প্লেয়ারদের থেকে ফিজিক্যালি স্ট্রং, অনেকটা নিজের ফিটনেসটাকে ধরে রাখে। হ্যাঁ, ভুলভাল তো প্রত্যেক প্লেয়ারেরই হয় কম বেশি, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু তারপরও লাল থাকলে ডিফেন্সটা অনেক বেশি রক সলিড লাগছে অস্কারের আমলে। এবং লাল এবং আনোয়ারকে সেন্টার ব্যাকে রেখে অল ইন্ডিয়ান ডিফেন্সে যাওয়ার সাহসটাও কিন্তু অস্কার পাচ্ছে। তো সেই জায়গায় লাল পরের ম্যাচে নেই, লালকে সাইড ব্যাকের অপশানটাও কোচ মিস করবে। তার সাথে পরবর্তী সময় যেটা সাবস্টিটিউট হলো হেক্টরকে তুলে নিয়ে অল ইন্ডিয়ান ডিফেন্স, সেটাও কিন্তু লালের উপর ভরসা রেখেছিল বলেই কোচ করতে পেরেছিল, কিন্তু সেটাও পরের ম্যাচে করতে পারবে না। এবং এটারও প্রশংসা করতে হয়, লাল কিন্তু প্রথম ইয়েলো কার্ডটা দেখেছিল ম্যাচে, এবং তারপর থেকেও লাল যেভাবে ফুটবল খেলেছে, যেভাবে সে সতর্ক হয়ে খেলেছে, সেটা কিন্তু অনেক ভালো হয়েছে। এবং কোচ, আমার তো মনে হচ্ছিল যে লালকে তুলে নিতে পারে এবং হেক্টরকে তুলে নিতে পারে, সঙ্গে নিশুকে সাইড ব্যাকে এনে এবং ডিফেন্সে একটু অন্যরকম পরিকল্পনায় যেতে পারে। তো সেটা না করে কোচও সাহসী সিদ্ধান্ত নিয়েছিল লালকে রেখে দিয়ে। তো যাই হোক, লাল কিন্তু কালকে ভালোই খেলেছে, এবং আনোয়ারও বেশ কিছুটা ইমপ্রেসিভ পারফরমেন্স ছিল। তো ওভারঅল কালকে টিমের পারফরমেন্স, গোলগুলোকে নিয়ে তোমরা কি বলবে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।